আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। 2025 সালে স্টুডেন্ট ভিসায় 4টি কারণে আসা উচিত হবে না। কোন 4টি কারণে জাপানে আসা উচিত হবে না 2025 সালে আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। একটা জিনিস মনে রাখবেন, জাপানে আসার যেমন পজিটিভ কারণ রয়েছে, জাপানে আসার কিন্তু তেমন নেগেটিভ কারণও রয়েছে। আমি সব সময় আমার ভিডিওতে পজিটিভ গুলো তুলে ধরার চেষ্টা করি আর নেগেটিভ গুলো আপনাদের সব সময় পরিহার করতে বলি। তবে আজকের ভিডিওতে 4টা নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই নেগেটিভ গুলাকে কিভাবে আপনারা পজিটিভ করবেন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আপনি যদি 2025 সালে জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানবো না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো না, না শিখে জাপানে আসবো এবং জাপানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো, তাহলে আপনার জাপানে আসা উচিত হবে না। কারণ জাপানে আসতে হলে আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে, জাপানিজ ভাষায় কিন্তু কথা বলতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে N4টা শেষ করে আসেন, তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে। যত বেশি শেষ করে আসতে পারবেন বাংলাদেশ থেকে, তত আপনার জন্য উপকার হবে। আপনি জাপানে এসে রিল্যাক্সে জীবনযাপন করতে পারবেন। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ না শিখে জাপানে আসতে চান, তাহলে আমি মনে করি জাপান আপনার জন্য না। আপনি যদি ল্যাঙ্গুয়েজ না শিখে আসেন, আপনি অনেক বড় বিপদে পড়বেন জাপানে এসে। তাই যদি আপনি ল্যাঙ্গুয়েজ না শিখতে চান, তাহলে আপনার জাপানে আসা উচিত না। আর যদি আপনি জাপানে আসতেই চান, অবশ্যই অবশ্যই জাপানে আসার আগে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেষ করে আসবেন। 2025 সালে জাপানে না আসার দ্বিতীয় যে কারণটি রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক লোন। অনেকে একটা কথা আমাকে বলে বা অনেক মেসেজ করে, অনেক কমেন্ট করে যে ভাই আমার তো আসলে টাকা নাই, আমি ব্যাংক থেকে লোন নিয়ে জাপানে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে জাপানে আসা আমার কি উচিত হবে কি উচিত হবে না? আমি আপনাদেরকে সুন্দরভাবে কিছু উদাহরণ দিই। সেটা হচ্ছে, জাপানে এসে আপনি কিন্তু লিগ্যাল ওয়েতে 28 ঘন্টা সপ্তাহে জব করতে পারবেন। আপনি যদি 28 ঘন্টা সপ্তাহে জব করেন, তবে মাস শেষে আপনি মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন 1 থেকে 1.5 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন, ধরেন আপনার খরচ হবে মোটামুটি 50 থেকে 60,000। এরপর রয়েছে আপনার স্কুলের টিউশন ফি। তারপরে কিন্তু আপনি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন, ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর কিন্তু আপনাকে সেনমন করতে হবে অথবা ইউনিভার্সিটিতে পড়তে হবে। সেখানে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা আপনাকে একবারে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি সব একটা হিসাব কিতাব করেন, তাহলে কিন্তু আপনি যদি লোন নিয়ে জাপানে আসেন, কথার কথা আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন 10 লক্ষ টাকা। এখন 10 লক্ষ টাকা যদি আপনি লোন নেন, আপনার যদি 2 বছর মেয়াদ থাকে, সেখানে কিন্তু প্রায় আপনার 50-60 হাজার টাকা প্লাস কিন্তু প্রত্যেক মাসে দিতে হবে। এখন জাপানে আসার পর আপনি কিন্তু সহজে জব পাবেন না, কারণ আপনি কোন সিটিতে আছেন সেটার উপরে নির্ভর করবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আসলে কতটুকু সেটার উপরে নির্ভর করবে যে আপনার জব পেতে আসলে কতদিন লাগবে। এখন ধরেন আপনি জাপানে আসার 2 মাস পর জব পেলেন, তাহলে এই যে 2 মাসের লোনটা কে শোধ করবে? যদি আপনার বাড়ি থেকে এমন অ্যাবিলিটি থাকে না, তারা প্রত্যেক মাসে 50,000 বা 60,000 টাকা আপনার লোনের টাকা শোধ করতে পারে, সেক্ষেত্রে আপনি লোন নিয়ে জাপানে আসতে পারেন। তবে প্রত্যেক মাসে জাপানে এসে 50,000 টাকা লোন শোধ করা স্টুডেন্ট থাকা অবস্থায়, এটা আসলে অসম্ভব একটা বিষয়। শুধু অসম্ভব না, আপনি যদি একটু গ্রামের দিকে আসেন, তাহলে কিন্তু আপনি লোনটা শোধ করতে পারবেন না, আপনি মানসিকভাবে কিন্তু ভেঙে পড়বেন। এখন আপনারাই ঠিক করবেন যে লোন নিয়ে আসলে জাপানে আসা উচিত হবে কি হবে না। হ্যাঁ, আপনি যদি এমন হয় যে মোটামুটি আপনি 2-3 লক্ষ টাকা লোন নিয়ে আসতেছেন বা 2-3 লক্ষ টাকা ধার দেনা করে আসতেছেন এবং আপনার এরকম একটা কমিটমেন্ট থাকবে যে মোটামুটি আপনি যখন জাপানে যাবেন, তার 5 থেকে 6 মাস বা 1 বছরের ভিতরে এই 2-3 লক্ষ টাকা শোধ করতে হবে, তাহলে আপনি এই 2-3 লক্ষ টাকা লোন বা ধার দেনা করে জাপানে আসতে পারেন। তবে আপনি যদি সম্পূর্ণ 12 লাখ টাকা বা 10 লক্ষ টাকা লোন নিয়ে জাপানে স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে আপনি একটা বোকামির পরিচয় দিবেন। কারণ এই 10-12 লক্ষ টাকা শোধ করতে আপনি কখনোই পারবেন না স্টুডেন্ট থাকা অবস্থায়। আর আপনি যদি এই টাকাটা লোন করে আসেন, তাহলে জাপানে এসে কিন্তু আপনার খাওয়া ঘুম কিছুই হবে না, রাত দিন 24 ঘন্টা আপনাকে জব করতে হবে এবং সেটা হ্যান্ড ক্যাশ। আর হ্যান্ড ক্যাশটা কিন্তু লিগাল না, এটা ইললিগাল একটা মাধ্যমে আপনাকে জব করতে হবে।
এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন নাকি জব ভিসায় আসবেন। আপনি যদি জব ভিসায় লোন নিয়ে আসেন সেক্ষেত্রে যেহেতু আপনার টিউশন ফি নাই, সেক্ষেত্রে আপনার মাথা থেকে কিন্তু একটা প্রেশার কমে যাবে। কিন্তু আপনি যখন স্টুডেন্ট ভিসায় আসবেন তখন কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে এবং আপনার কিন্তু অনেক খরচ রয়েছে। এটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে জাপানে আমি স্টুডেন্ট ভিসায় এসে কত ঘন্টা জব করতে পারবো, কত টাকা ইনকাম করতে পারবো, কত টাকা খরচ হবে, এইটাকে আপনাকে অ্যানালাইজ করতে হবে। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি জাপানে আসবেন কি আসবেন না। তাই আমি বলবো 2025 সালে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসতে চান কখনোই লোন করে আসবেন না, তবে 2-3 লক্ষ টাকা ধার দেনা বা লোন করে আসতে পারেন। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের ক্ষেত্রে, কারণ আপনি যখন লোন করে আসবেন বা ধার দেনা করে আসবেন আর জাপানে আসার পর যখন আপনি টাকা দিতে পারবেন না তখন কিন্তু আপনি হয়রানির শিকার হবেন, আপনার ফ্যামিলি হয়রানির শিকার হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, যে কারণে আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে দিলাম। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি অল্প অল্প করে টাকা জমায়ে 1 বছর পরে জাপানে আসলেন বা 1.5 বছর পরে জাপানে আসতে পারেন। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে, কঠোর পরিশ্রম। আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসায় আসেন অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো সারা জীবন বাংলাদেশের রাজারহালে থাকছি, পরিশ্রম করার কোনো অভ্যাস আমার নাই, আমি কি করব? ভাই আপনি যদি জাপানে আসেন তাহলে জাপানের জীবনযাত্রা যেভাবে চলে আপনাকে ঠিক সেইভাবে চলতে হবে। জাপানিজরা কিন্তু কখনো কোনো কাজকে ছোট মনে করে না। কথার কথা, আপনি একজন কর্মচারী হয়ে যে কাজ করবেন আপনার মালিক সেম সেই কাজ করবে। সেক্ষেত্রে জাপানে কিন্তু কাজের কোনো ভেদাভেদ নাই, এখানে সবাই সবাইকে সম্মান করে এবং যত নিচু কাজ হয় তত মানুষ সম্মান করে। কারণ বাংলাদেশে কিন্তু একটা বিষয় রয়েছে যে যদি কেউ ছোট কাজ করে আমরা কিন্তু তাদেরকে নিচু চোখে দেখি, কিন্তু জাপানে সম্পূর্ণ ভিন্ন। এখানে যদি কেউ ছোট কাজ করে তাকে আরো সব থেকে বড় চোখে দেখা হয়। এটা হলো জাপানিজদের একটা রীতি। আর এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। জাপানিজরা কিন্তু আপনার কাজকে ভালোবাসবে, আপনাকে না। বাংলাদেশে যেমন তেলকে ভালোবাসে, কথার কথা একজন আরেকজনকে যতটা তেল মারতে পারে তত ভালো হয়ে যায়, কিন্তু জাপানিজরা কিন্তু এই তেল জিনিসটা বোঝে না, তারা বোঝে কাজ। তারা আপনার কাছ থেকে কতটুকু আসলে কাজ পাচ্ছে এটা থেকেই আপনাকে তারা ভালোবাসবে। সুতরাং জাপানে আসলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। যদি আপনি পরিশ্রম করা না শেখেন অবশ্যই বাংলাদেশ থেকে আগে থেকে শিখে আসতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি জাপানে যে কঠোর পরিশ্রম করব না, তাহলে 2025 সালে আপনার স্টুডেন্ট ভিসায় জাপানে আসা উচিত হবে না। আর যদি আসতেই হয় তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে। 2025 সালে স্টুডেন্ট ভিসায় না আসার লাস্ট যে কারণটা রয়েছে সেটা হচ্ছে জাপানে এসে স্টুডেন্ট ভিসায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ইচ্ছা। আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমি জাপানে স্টুডেন্ট ভিসায় যাব, তারপরে যেদিন যাব সেদিন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। যে কারণে আমি প্রথম পয়েন্টে কিন্তু বলেছি যে লোন করে আসা যাবে না। আর লাস্টে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে এখানে, বা এখানে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এইরকম মেন্টালিটি নিয়ে জাপানে আসা যাবে না। কেন জাপানে স্টুডেন্ট ভিসায় এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে না আপনাদেরকে কিছুটা বিশ্লেষণ করি। আপনি কিন্তু এখানে আসতেছেন স্টুডেন্ট ভিসায়। আচ্ছা, আপনি স্টুডেন্ট ভিসায় আসতেছেন, স্টুডেন্টদের আসলে কাজটা কি? স্টুডেন্টদের কাজটা হচ্ছে তারা লেখাপড়া করবে সুন্দরভাবে, এখানে 4 থেকে 5 বছর লেখাপড়া করবে, তারপরে লেখাপড়া শেষ করে জব করবে। এটাই তো স্টুডেন্টদের কাজ নাকি? স্টুডেন্ট অবস্থায় তো আপনি কাজ করতে পারেন না, আপনাকে তো তারা একটা সুযোগ দিচ্ছে পার্ট টাইম জব করার, যেন সেই জবটা করে আপনি আপনার খরচ চালাতে পারেন এবং স্কুলের টিউশন ফিটা যেন আপনি দিতে পারেন। এখন আপনার চিন্তা ভাবনা যদি থাকে যে না আমি জাপানে স্টুডেন্ট ভিসায় এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসায় না এসে জব ভিসায় আসা ভালো। স্টুডেন্টরা কখন ইনকাম করবে? যখন তাদের লেখাপড়া শেষ হয়ে যাবে, তারা যখন জব ভিসাতে যাবে তখন তারা ইনকাম করবে। একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করি, জাপানে যদি আপনি খুব সুন্দরভাবে লেখাপড়া করতে পারেন তো ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, ভালো বেতনের জব করতে পারবেন। আর আপনি যদি জাপানে নর্মাল ভাবেও পড়াশোনা করেন তারপরেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা বেতনের জব করতে পারবেন। এই কথার মাধ্যমে কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে আপনি যদি জাপানে লেখাপড়া শেষ করেন তাহলে মোটামুটি আপনার ফিউচারটা কিন্তু আল্লাহর রহমতে ব্রাইট। তাই স্টুডেন্ট ভিসায় এসে লক্ষ টাকা
ইনকাম করার চিন্তা ভাবনা আপনাকে বাদ দিতে হবে। আর আপনি যদি লক্ষ টাকা ইনকাম করতে চান, অবশ্যই 2025 সালে আপনার স্টুডেন্ট ভিসায় আসা উচিত না। তো মোটামুটি আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে 4টা পয়েন্ট রয়েছে, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা যেটা ভাবে, তাদের সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে 2025 সালে আপনার স্টুডেন্ট ভিসায় আসা উচিত হবে কি হবে না। আমি কিন্তু এখানে কাউকে নিষেধ করতেছি না, আমি কিন্তু কেন আসতে হবে না এটা বলতেছি, পাশাপাশি কিন্তু কিভাবে আপনি আসতে পারেন সেটারও কিন্তু পরামর্শ দিচ্ছি। সেক্ষেত্রে আপনি এখন ঠিক করবেন আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।